অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হাজার কোটি ডলার বিদেশি ঋণের আশ্বাস। সাফল্য বলছেন ব্যবসায়ী। পরিশোধে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। ডেঙ্গুর ভয়াবহ রূপ, একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যু। লার্ভা নিধনে গাফিলতি দেখছেন নগরবাসী। প্রতিদিন আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এবার উজানের ঢলে ডুবছে তিস্তা পাড়, বারবার বন্যায় বাড়ছে ক্ষয়ক্ষতি। দুর্বল কাঠামো ও ভারতের সহযোগিতার অভাব। যৌথ নদী কমিশনে দক্ষদের নিয়োগের পরামর্শ। নামার পথ কম, ওঠার পথ বেশি। কারিগরি ত্রুটির কারণে মেয়র হানিফ ফ্লাইওভারে নিত্যসঙ্গী যানজট। ভোগান্তি কমাতে নিচের সড়ক ব্যবহারযোগ্য রাখার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখন পর্যন্ত হাজার কোটি ডলারের বেশি ঋণের আশ্বাস পেয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি সামাল দিতে মোটা অঙ্কের বিদেশি ঋণকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তবে পরিশোধের চাপ সামলাতে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানো সহ ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। শপথ গ্রহণ করতেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলছে দেশের অর্থনীতি সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল 50 দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে অর্থ জোগাড়ে মুনশিয়ানা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম যুক্তরাষ্ট্র সফরেই মিলেছে অন্তত $7 বিলিয়ন পাওয়ার আশ্বাস। বাংলাদেশ সংস্কারে $350 কোটি ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে নতুন ঋণ $200 কোটি আর বাকি $150 কোটি আসবে চলমান প্রকল্প এগিয়ে নিতে। চলমান $470 কোটি ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশকে আরও $300 কোটি দেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে দিচ্ছে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা। জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে $40 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারে সংস্থাটি থেকে 2025 সালের মার্চ নাগাদ মিলতে পারে আরও $50 কোটি। আগামী 3 বছরে বাংলাদেশকে $400 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে দেবে €100 কোটি। বৈদেশিক সূত্র থেকে ঋণ নেয়া দেশের বেসরকারি খাতের জন্য ভালো বলেই মনে করেন ব্যবসায়ীরা। তবে পরিশোধের চাপ সামলাতে রফতানি আয় ও রেমিটেন্স বাড়াতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। সরকারের জন্য বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য বেসরকারি খাতের জন্য ভালো। তখন আমাদের দেশীয় ব্যাংক খাতের উপরে চাপটা পড়ে না। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ঋণ করলে যেটা ফেরত দিতে গেলে আমাদেরকে যে এক্সপোর্টের যেই গ্রোথটা দরকার সেটার জন্য আমরা ঠিকমতো ইনভেস্টমেন্টটা করতে পারছি কিনা। রিজার্ভ বাড়াতে ও বিনিময় হারকে স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়াকে সময় উপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই যেটা আসছে সেটা কিন্তু আমাদের বাজেটারি সাপোর্ট হিসাবেই ম্যাক্সিমামটা আসছে। অর্থাৎ এটা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পে না, সরকার এটাকে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। তবে জ্বালানি সহ বিভিন্ন খাত সংস্কারে এসব ঋণ সুনির্দিষ্ট ও সাশ্রয়ীভাবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। সাশ্রয়ীভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পরবর্তীতে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে ভোররাতে সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টায় সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সফরে জাতিসংঘে ভাষণের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন
ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া উচ্চ পর্যায়ের 40টি পার্শ্ব বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনুস সরকার, তবে অর্থনৈতিক বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনুস। প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে ইউনুস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে, অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনুস। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া, কারণ গাজার প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। ইউনুসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। ঝিনাইদহে দলটির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এদিকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আয়োজনে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে জড়ো হন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সে সরকার শ্রমিকদের সকল দাবি পূরণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন বিএনপি নেতারা। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান আরো বলেন, যারা ১৭ বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগকে মর্যাদা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ১৭ বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচার দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর।
রাষ্ট্র সংস্কারের বিষয় সুনির্দিষ্ট করার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ চান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র সংস্কার সফল করা জরুরি বলেও জানান তিনি। শনিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সরার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে যান জামায়াতের আমির। এ সময় নির্জনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর তিনি বলেন, জামিনে বের হওয়া ডাকাত দলের মতো অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন, সরকারকে এগুলো দেখতে হবে। আমরা দুটি রোডম্যাপ চেয়েছি। একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদের নতুন তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলনে 1581 জন শহীদ হওয়ার তথ্য জানিয়েছে কমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। প্রাথমিকভাবে 31,000-এরও বেশি আহতের কথা জানিয়েছে কমিটি। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। 22,000 থেকে সেই সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছিয়েছে, কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে। এখানে বেশ কিছু অনেক ডেটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। শনিবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফোরকান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুয়েটের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান উন্নয়ন, মেধার যথাযথ বিকাশ, মূল্যায়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, বুয়েটের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক অথবা যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবে না। অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গেল মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আসছিলেন শিক্ষার্থীরা। ডেঙ্গুর ভয়াবহ রূপ। একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 860 জন। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের গাফিলতি দেখছেন রাজধানীবাসী। এদিকে প্রতিদিন আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। রাজধানীর মিরপুর দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ড্রেন ও খালে পড়ে আছে পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড এবং বিভিন্ন পরিত্যক্ত দ্রব্যাদি। এতে বাধা পাচ্ছে পানির স্রোত, যা লার্ভা সৃষ্টির অন্যতম উৎস হিসেবে কাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে পারছে না দুই সিটি কর্পোরেশন। ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না। মশায় কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না। প্রয়োজনের তুলনায় ওষুধটা কম হচ্ছে। প্রতিটা বাসা ওয়াইজ যে খুঁজে খুঁজে কোনো মেডিসিন দিয়ে যাওয়া বা ডেঙ্গুর কি পরিস্থিতি খোঁজখবর নেওয়া বা বাসা চেক করা, এটা হচ্ছে না। ঠিকভাবে যদি কাজ করে তাহলে আমার মতে মনে হচ্ছে না যে ডেঙ্গুর পরিমাণটা বাড়বে। বারংবারই প্রশ্ন করা হয় মশার উৎপত্তি স্থল নিয়ে। আমরা চিহ্নিত করেছি দুই বাড়ির এই ফাঁকা স্থানকে। বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা কিন্তু ময়লা ফেলছেন এবং এই স্থানে পানি জমার ফলে লার্ভার কিন্তু অন্যতম উৎপত্তি স্থল হিসেবে পরিণত হয়েছে এই ফাঁকা স্থানটি। এর জন্য আসলে দায়ী কারা? বাড়ির মালিক নাকি সিটি কর্পোরেশন? এদিকে সিটি কর্পোরেশন বলছে, এডিস মশার লার্ভা নষ্ট ও জীবন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হচ্ছে। নিয়মিতই চলছে এ কার্যক্রম। জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে এই ডেঙ্গু নিধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা। এর পাশাপাশি আমরা সকাল বিকাল লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড সেটা রুটিন হিসেবে করা হয়। সোর্স রিডাকশন, এগুলো আমাদের রুটিন কার্যক্রম। আমাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা এই কাজগুলো করে থাকে। মশক কর্মী যে স্প্রে যেটা করে, যেটাকে আমরা বলি লার্ভিসাইড, সেই স্প্রেটা একটা নিঃশব্দ কাজ। ঘরের ভিতরে থাকলে আপনি হয়তো টের পাবেন না যে আপনার বাসার আশেপাশে স্প্রে করা হয়ে গেছে। যখন ফগার মেশিনটা চালু করা হয়, ওইটাই মানুষের চোখে বেশি পড়ে বা ওইটা নোটিফাইটা বেশি হয়। এই মাঠ পর্যায়ে যারা কাজ করে বিগত কয়েক বছর এবং এই বছরের শুরুতেও তাদেরকে
পুনরায় আবার প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। তারা প্রতিদিন আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই কার্যক্রমগুলো কিন্তু আমাদের পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞান ভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ। আমার পথ কম, ওছার পথ বেশি। মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট যেন নিত্যসঙ্গী। কারিগরি ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভোগান্তি কমাতে নিচের সড়ক পুরোপুরি ব্যবহারযোগ্য রাখার পরামর্শ তাদের। মোমেন হোসেনের ছবিতে বিস্তারিত আল কাসিরের রিপোর্টে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দেশের 18 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম পথ এটি। 10.6 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটি পার হতে সময় লাগার কথা 10 মিনিট, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই পথ ব্যবহারকারীদের মতে ফ্লাইওভারের উপর যাত্রী ওঠানামা, টোল আদায়ে ধীর গতিসহ নানা কারণে ঘন্টার পর ঘন্টা থমকে থাকে এই ফ্লাইওভারটি। ভুক্তভোগীরা বলছেন, যানজট নিরসনে তৈরি এই উড়াল পথটি এখন যানজটের অন্যতম কারণ। যাত্রাবাড়ি পকেট থেকে গুলিস্তান পকেট পর্যন্ত জ্যাম থাকে, কন্টিনিউ জ্যাম থাকে। মাঝে মধ্যে তো এমন হয় দেড় 2 ঘন্টা হচ্ছে ফ্লাইওভারের উপরে বসে থাকতে হয়, যেখানে সেখানে গাড়ি থামাইতেছে, লোকজন নামতেছে। আমাদের টাকা দিয়ে টোল দিই, তারপর আমরা জ্যাম জটে পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা। পুরোটা ফ্লাইওভার পার হইতে 1.5 ঘন্টা সময় লাগছে। রাতে আসতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। প্রতিদিন প্রায় 40,000 যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করে। ঢাকা প্রবেশপথে দীর্ঘ যানজটের কারণে দৈনিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে $250 কোটি টাকা। শুধু তাই নয়, নগরবাসীর প্রায় 20,000 কর্মঘণ্টা নষ্ট করছে এই ফ্লাইওভার। অতিরিক্ত যানজটের কথা স্বীকার করে কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে দুর্বল ট্রাফিক ব্যবস্থার উপর। তাদের মতে, রাস্তায় অবৈধ পার্কিং আর ভ্রাম্যমাণ হকারও যানজটের কারণ। টোটাল একটা ট্রাফিক সিস্টেম জড়িত। আমি ফ্লাইওভার বানাই দিছি, নামাই দিছি এক জায়গায়, বাট ওইটার পরে যে ট্রাফিকের কাজগুলো আছে ওগুলো যদি ঠিক না করা যায় তাহলে আসলে সুফলভাবে পাওয়া যাবে না। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, হানিফ ফ্লাইওভারটি কারিগরিভাবে ত্রুটিপূর্ণ। সাধারণত ফ্লাইওভার থেকে নামার পথ বেশি থাকা উচিত, কিন্তু এই ফ্লাইওভারে ঘটেছে উল্টো ঘটনা। চিটং রোড বা পদ্মা সেতু পার হয়ে ফ্লাইওভার উঠে এসে নামার পথেই কিন্তু তারা চটলাই পড়ে যাচ্ছে। তো এ কারণে আসলে র্যাম্পগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও গবেষণা দরকার ছিল। ফ্লাইওভারের উপরে যত্রতত্র বাস থামানো, যাত্রী ওঠানামা করা, যাত্রী হেঁটে হেঁটে ফ্লাইওভার থেকে নামছে, এটা বন্ধ করতে হবে এবং নিচের সড়কটাকে আসলে অনেকটাই আমি মনে করি যে হালকা পাতলা করার সুযোগ আছে। বিশেষজ্ঞদের মতে, হানিফ ফ্লাইওভারের উপরের যানজট কমাতে নিচের সড়ক পুরোপুরি ব্যবহারযোগ্য রাখতে হবে। তাছাড়া ফ্লাইওভার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে দায়িত্বশীলদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার ধীর গতিতে প্রায়ই স্থবির হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য। গত এক সপ্তাহের সার্ভার জটিলতায় প্রতিদিন অন্তত 4 কোটি টাকা পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করছে বিজিএমইএ। এ অবস্থায় বিকল্প সার্ভার স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত সপ্তাহের পুরোটা সময় চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার ধীরগতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে চরম স্থবিরতা সৃষ্টি হয়। সন্ধ্যা কিংবা সকালের দিকে সার্ভারের কিছু গতি থাকলেও পিক আওয়ার হিসেবে চিহ্নিত দিনের বাকি সময় আমদানি বাণিজ্যের আইজিএম এবং রপ্তানি বাণিজ্যের ইজিএম দাখিল করতে ব্যর্থ হন সিএন্ডএফ এজেন্টরা। এই অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ যেমন পণ্যের শুল্কায়ন করতে ব্যর্থ হয়, তেমনি বন্দর থেকে পণ্যের ডেলিভারিও কমে যায়। কোনো কারণে আপনার কোনো কাজ ব্যাহত হয়, সেটির কিন্তু একটি সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব আমাদের প্রতিটা আমদানিকারক বা রপ্তানিকারক বা এর সাথে যারা লিঙ্ক আছে সবগুলো জায়গার মধ্যে পড়ে। তবে কাস্টমসের সার্ভার জটিলতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। এই সময় আমদানিকৃত কাঁচামাল যেমন তারা কারখানায় নিতে পারছিল না, তেমনি তৈরি পোশাক জাহাজীকরণ ও রফতানি আটকে যায়। প্রতিদিন অন্তত 4 কোটি টাকা করে পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। ডিজিটালের পরিবর্তে ম্যানুয়াল সিস্টেম চালু করে বাণিজ্য সচল রাখতে কাস্টম কমিশনারের কাছে চিঠিও দিয়েছেন তারা। বিকল্প একটা কোনো সার্ভার ব্যাকআপ রাখার জন্য, কারণ এই বাংলাদেশের অর্থনীতি একমাত্র নির্ভর করে এনবিআরের এই কাস্টমসের হাতে। আমদানি রপ্তানি বাণিজ্যের শুল্কায়নে ব্যবহৃত এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আপডেট দিতে গিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। স্লো ডাউন হওয়ার কিছু বিষয় থাকতেই পারে, টেকনিক্যাল বিষয়। আবার অনেক সময় অনেক
ইউজার যদি একসাথে লগ ইন করে সেখানেও একটা স্লোডাউন হতে পারে। তো আমাদের এসআইকুড়া ওয়ার্ল্ডের সার্ভারটা স্লোডাউন হওয়ার একটা অভিযোগ ছিল, এটা এনবিআর-এর এসআইকুড়া টিম দ্রুততম সময়ের মধ্যে এটা সলভ করেছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে 70,000 কোটি টাকার বেশি। গত 1 যুগের বেশি সময় ধরে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় এসআইকুড়া ওয়ার্ল্ড নামের সফটওয়্যারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা ইস্যুতে যখন অস্থির বিশ্ববাজার, তখন জ্বালানি, বন্দরের সংকট আর শিল্প খাতে অসন্তোষ জিইয়ে রেখে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও মূল্যস্ফীতির লাগাম টানা কীভাবে সম্ভব, এমন প্রশ্ন তুলে ভালো ঋণ গ্রহীতা ও মন্দ ব্যাংকগুলো রক্ষার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। এদিকে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে বাগে আনতে জিডিপি প্রবৃদ্ধি 5% হলেই তাকে সাফল্য হিসেবে দেখতে চায় বাংলাদেশ ব্যাংক। গেল অর্থবছরে পণ্য রপ্তানি করে দেশের রপ্তানি আয় কমেছে 5.9%। চাহিদা থাকার পরও ডলার সংকটে কাঁচামাল সহ পণ্য আমদানিতে ব্যয় কমানো হয়েছে 10.6%। সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 8.3%। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে 10%-এর ওপরে। বিপরীতে রয়েছে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। দেশের অর্থনীতির এমন বহুমুখী চাপ সামলাতে যখন হাতে নেওয়া হয়েছে নানা সংস্কার কার্যক্রম, তখনও রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্য সহ ভূ রাজনৈতিক অস্থিরতায় ডুবে আছে বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যক্তিখাতে ভর করে কিভাবে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশের উন্নয়নকে, সেই পথ বের করতেই শনিবার মতিঝিলে ঢাকা চেম্বারের সভাকক্ষে আয়োজন করা হয় একটি সেমিনারের, যেখানে বলা হয় শিল্প খাতে অসন্তোষ জিইয়ে রেখে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি মেনটেন করা না যায় তাহলে এক্সপোর্ট করা সম্ভব হবে না। এক্সপোর্ট করতে না পারলে আমাদের এই ডলারের যে প্রবলেম, এটা রিজলভ করা সম্ভব হবে না। কর্মসংস্থান তৈরি হবে না, বরঞ্চ যে কর্মসংস্থানটা আছে সেটাও হুমকির মুখে পড়বে। এ সময় যেসব তথ্যের ভিত্তিতে দেশের মোট জনসংখ্যা, মাথাপিছু আয়ের হিসাব কষে সাজানো হয়েছে উন্নয়ন পরিকল্পনা, তা কতটুকু সঠিক, এমন প্রশ্ন তোলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ এম আবু ইউসুফ। যেই পপুলেশনের উপর ভিত্তি করে আপনি বলছেন 16,98,00,000, তার উপর ভিত্তি করে কিন্তু আপনি সব প্রজেকশন করছেন। আদৌ দিস ইজ দ্য রাইট স্ট্যাটিস্টিক্স? সেমিনারে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি কমিয়ে আনতে রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধি অর্জন কতটা সম্ভব তা নিয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। যেটা আমরা বলেছি যে জিডিপি যদি 5% অর্জন করা যায়, আমি মনে করি যে এই সময়ের বিবেচনায় এটা একটা সাফল্য। বাট আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করাটা এটা একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। খাদ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ। ফুড সিকিউরিটি ইজ এ বেসিক ফান্ডামেন্টাল এরিয়া যেখানে আমাদের we need to continue to invest. Energy pricing policy, energy mix and energy pricing policy. Pricing policy is a total mess. ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আগামীর অর্থনৈতিক কৌশল সাজানোর তাগিদ আসে DCCI এর এই সেমিনার থেকে। Quality of growth, I think that would make. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টানা 4 দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে ভরিতে 1,259 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,37,449 টাকা, যা কার্যকর হবে রোববার থেকে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,31,197 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 92,286 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবছর এখন পর্যন্ত দেশের বাজারে 42 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 25 বার বেড়েছে আর কমানো হয়েছে 17 বার। কবলে পড়ায় নেত্রকোনার জারিয়াগ্রামে লোকাল ট্রেন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। ট্রেনের ধীরগতির কারণে কেওয়াজখালী এলাকায় হচ্ছে ডাকাতি, ছিনতাই। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান যাত্রী ও এলাকাবাসীর। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
প্রতিদিন সকাল 6:30টায় ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি লোকাল ট্রেন। গত 18 সেপ্টেম্বর ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে চলন্ত ট্রেন থেকে নেমে যায় তারা। এর আগে 1 সেপ্টেম্বরও ঘটে একই ঘটনা। যাত্রী ও এলাকাবাসী জানান, রেলপথের কেওয়াটখালী এলাকায় চলন্ত ট্রেনে ভোর ও রাতে ডাকাতি হচ্ছে অনেক দিন ধরেই। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের। অনেক সময় তো মাইক দূর করে, টাকা পয়সা নেগা, মোবাইল নেগা। স্টেশনেই থাকে, সাথে ঘুরে যায় গিয়ে যখন ট্রেনটা স্লো করবো তখন আপনার টাকা বা মোবাইল কাপড় মাইলে লামিয়া করবো। গাঞ্জা মাঞ্জা খায়, ট্রেনে এলে এত বাড়ি মেরে মোবাইল রেখে। তো হুলি যদি ঠিক মতো নাই তো তাহলে এইগুলি আমার এদিকে হইল না। একই স্থানে বারবার ডাকাতির ঘটনা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এই এলাকাটিতে রেলপথ বাঁকানো ও দীর্ঘদিনের পুরনো হওয়ায় ট্রেন 16 কিলোমিটার গতিতে চলাচল করে। এতে যে কেউ ট্রেন থেকে উঠতে ও নামতে পারেন। সেই সুযোগটি নিয়েই হচ্ছে ডাকাতির মতো ঘটনা। লাইনটা পুরাটাই বাঁকানো একটা কার্ভ আছে। সৌম্যগঞ্জ প্রবেশ করবেন তার পূর্ব মুহূর্তে ওইখানেও 2টা ব্রিজ আছে, এখানে ইঞ্জিনিয়ারিং রেস্ট্রিকশনটা মূলত দেওয়া আছে এবং এই সুযোগটাই চুর, ছিনতাই, রাহাজানি যারা করছে তারা এই সুযোগটা নিচ্ছে। রেলওয়ে ও জেলা পুলিশ বলছে, ট্রেনে ডাকাতি ছিনতাই নির্মূলে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশি টহল, জেলা পুলিশি টহল জোরদার করা উচিত, অন্য অন্য সংস্থা যারা আছে তাদের টহল ব্যবস্থা জোরদার করা উচিত। নিকটবর্তী সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সুনামগঞ্জ শহরে 2টি সিএনজি রিফুয়েলিং স্টেশনের একটি 1.5 মাস ধরে বন্ধ। চালু স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে অপেক্ষা করতে হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন চালকরা। পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্টদের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, এবাদুর হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। জ্বালানি গ্যাসের জন্য পাম্পের সামনে সিএনজি চালিত পরিবহনের ভিড়। লাইন লম্বা হয়ে পার্শ্ববর্তী সড়কের একাংশ দখল করেছে। সুনামগঞ্জ জেলায় মোট 3টি সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন রয়েছে, যার মধ্যে 2টি জেলা শহরের মধ্যে এবং অপরটি ছাতক উপজেলায়। গত 1.5 মাস ধরে বন্ধ সিনথিয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন। এ কারণে চাপ পড়েছে অপর পাম্প বলাকা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশনের উপর। পরিবহন চালকরা জানান, চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না পাম্পটি। এজন্য জ্বালানি সংগ্রহ করতে অপেক্ষা করতে হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। এতে বেড়েছে ভোগান্তি। পাম্প একটা বন্ধ হয়ে গেছে, তারপরে আপনারা এই পাম্পে গ্যাস প্রেসার পাওয়া যায় না। রাতে 3টার সময় তো আইলে পরে 4 ঘন্টা 5 ঘন্টা বইয়া গ্যাস লইতে হয়। ভাড়া গাড়ি চালাই আমরা হুঁশে না, 500 টাকা রুজ দিয়া ওরে ইনকাম নিতে পারি না, খাওয়া দাওয়া সব বন্ধ। বন্ধ পাম্প কর্তৃপক্ষ জানায়, বিল বকেয়া থাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে দায়িত্বে থাকা কোম্পানি। তবে নিয়মিত কিস্তিতে বকেয়া পরিশোধের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবিষ্যতে তার কোনো বকেয়ার না জমে এবং না পড়ে, এটা আমার নির্দেশনা আছে এবং আমরা আশা করি চালু হওয়ার পরেই রানিং মিলের পাশাপাশি আমরা বকেয়াটা পরিশোধ করতে পারবো। এদিকে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলাকা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন কর্তৃপক্ষ। আর চলমান সংকট শিগগিরই নিরসনের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমরা সরকারের কাছে জোর আবেদন আমাদের এটি যে যদি এখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের লোডটা বৃদ্ধি করে দেওয়া হয়, বিশেষ করে লোডটা বৃদ্ধি করে দেওয়া হলে সুনামগঞ্জে কোনো সমস্যা থাকবে না। ফ্লো যাতে একটু বাড়ানো যেতে পারে সেই বিষয়টা আমরা চেষ্টা করছি এবং সেই পাম্প কর্তৃপক্ষ এটা আবেদন করেছে। পরিবহন মালিক সমিতির তথ্য মতে সুনামগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, লেগুনা ও মিনি বাসের সংখ্যা 10,000-এর বেশি। সময় সংবাদ, সুনামগঞ্জ। 2.5 কোটি টাকার সেতু এখন গলার কাটা। 9 বছরে অকার্যকর হয়ে পড়েছে ধনাইখালী নদীর উপর নির্মিত নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার সংযোগ সেতুটি। অপরিকল্পিতভাবে নিচু করে নির্মাণে নৌকার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর পিলার। ইটের প্রাচীর দিয়ে সেতুটিতে নিষিদ্ধ করা হয়েছে যান চলাচল। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট।
নেত্রকোনা ২ সংসদীয় আসনের ২ উপজেলা সদর ও বারহাট্টা এই দুটি উপজেলাকে সংযুক্ত করার জন্য এবং সহজে কম সময়ে ২ উপজেলা ছাড়াও মোহনগঞ্জে যাতায়াতের মাধ্যম হিসেবে খরস্রোতা ধনাইখালী নদীতে নির্মিত হয় সেতুটি। ২০১১ সালে NTTMAR নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নির্ধারিত সময় পেরিয়ে ২০১৪ সালে শেষ করে প্রকল্প। এরপর যানবাহন চলাচল শুরু হলেও ২০২৩ সালের জুলাই মাসে বালুবাহী ভলগেটের ধাক্কায় সেতুটির 4টি পিলার সহ গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। এরপর LGD সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল বন্ধ করে সেতুর কয়েকটি জায়গায় ইটের গাঁথনি দিয়ে প্রাচীর দেয়। তবে CNG সহ ইজি বাইক, মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুটি উচ্চতা কম দিয়ে নির্মাণ করা হয়েছে। 3 ফুট উঁচু হইলে এই ব্রিজ মোটামুটিভাবে এই নৌকা যাতায়াত চলাচল চলবে। দেওয়াল দেওয়ার পরে মানে বিকল্প কোনো রাস্তা নাই যে মানুষ চলাচল করবো, যে কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সেতু পার হইতেছে। তো আমরা চাই যেন প্রশাসনিকভাবে এই কাজটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এদিকে তৎকালীন MP মন্ত্রীর যোগ সাজসে ক্ষমতার দাপট দেখিয়ে LGDর কর্মকর্তা কর্মচারীদের হুমকি ধামকি ও লাঞ্ছিত করে সেতুটি নির্মাণ করা হয়েছে জানালেন নির্বাহী প্রকৌশলী। স্থায়িত্ব পর্যালোচনা করে সেতুটি নতুন করে করার প্রস্তাব পাঠানোর আশ্বাস তার। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনার যে সাবেক MP এবং তার লোকজন। স্টাফদের অনেক হুমকি ধামকি দিয়েছে, কি ধরনের আমরা ব্রিজ করবো, উইথটা আমরা কত করবো, সেটা স্টাডি করে আমাদের এস্টিমেটটা আসবে, ডিজাইন সাপেক্ষে এস্টিমেটটা নির্ধারণ করা যাবে। শাহতা গোপালপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ধনাইখালী নদীর ওপর নির্মিত 90 মিটার দৈর্ঘ্য ও 7.3 মিটার প্রস্থের সেতুটির নির্মাণে ব্যয় হয় 2 কোটি। সময়ের শুরুতে খরা আর ভরা মৌসুমে অতিবৃষ্টির প্রভাব মৌলভীবাজারের চা বাগানে। গেল বছরের চেয়ে 51,70,000 কেজি চা কম উৎপাদন হয়েছে। গুণগত মান নষ্ট হওয়ায় নিলামে সঠিক দাম পাচ্ছেন না বাগান মালিকরা। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানের ঠিক মতো গজায়নি পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাঁধে আরেক বিপত্তি। মে থেকে জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় উৎপাদনে ভাটা পড়ে। প্রতিকূল আবহাওয়ার কচিপাতা সংকটে ভরা মৌসুমেও অনেক কারখানা বন্ধ হয়ে যায়। চা বোর্ডের তথ্য মতে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত 4,95,30,000 কেজি চা উৎপাদিত হয়। অথচ গেল বছর এই সময়ে উৎপাদন ছিল 5,47,00,000 কেজি চা। সংশ্লিষ্টরা বলছেন, চায়ের গুণগত মান নষ্ট হওয়ায় বাগান মালিকরা নিলামে সঠিক দাম পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। পাতাও মিলে না বাগানে, এমনি সব জিনিসের এই দাম, আমরা এমনি হাজিরি পয়সা হয় না, আমরা খুব অভাবে আছি। রোদের কারণে, পোকামাকড় কারণে চায়ের অনেক পোকা খেয়েছে, চা পাতা কি কম হয়েছে, আমাদেরও হাজিরি হয় না। যে চাগুলো উৎপাদন হচ্ছে এই পাতাগুলো দিয়ে আমাদের চা বাজারজাত করানো সম্ভব হচ্ছে না। চা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। অতি খরাতে চায়ের গুণগত মান কমে যায়, অতি বৃষ্টিতেও কমে যায়। চায়ের জন্য যেরকম আবহাওয়ার প্রয়োজন এই বছর সেরকম আবহাওয়া ছিল না। চা বাগানগুলোকে টিকিয়ে রাখতে হয়, তাহলে চা বাগানকে সরকারের পক্ষ থেকে ফাইন্যান্স করা আমার মনে হয় অতি আবশ্যক হয়ে পড়েছে। সারা বাংলাদেশে প্রায় 5 মিলিয়ন চায়ের ঘাটতি রয়েছে, যা এই 2-3 মাসে কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। সরকার যদি আমাদের চা বাগানের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন, তাহলে হয়তো বাগান মালিকরা একটু উপকৃত হবেন। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,80,00,000 কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। ভরা মৌসুমেও সরবরাহ ঘাটতির কথা বলে চাঁদপুরের বাজারে হাঁকা হচ্ছে ইলিশের আকাশচুম্বী দাম। ক্রেতারা বলছেন, দাম বাড়ার এই প্রবণতা নিয়মিত। 1 কেজির বেশি ওজনের একটি ইলিশের দাম ঠেকেছে 2,400 টাকায়। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম চাঁদপুরে ইলিশের বাজার। তবে আকাশ ছোঁয়া দামের কারণেই তৈরি হয়েছে ক্রেতা সংকট।
চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসিয়েছেন ব্যবসায়ীরা, যেখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমেও সরবরাহ কম মাছটির, এতে দাম বেড়েছে কয়েক গুণ। আর ক্রেতাদের কণ্ঠে আকাশচুম্বী দামে না বিশ্বাস ওঠার সুর। 1200 হইতে 1400 গ্রামের মাছটা আপনার 2300 হইতে 2400 টাকা কেজি বর্তমান বাজারে চলতেছে। মাছ তো নদীতে নাই গা, ছোট মাছই হয়েছে, ছোট মাছই বেশি আমরা। ছোট মাছের দাম আগের মধ্যে আছে, কিন্তু বড় মাছের দামটা একটু বেশি। গতবারের তুলনায় এবারে মাছের দাম আরো বেশি। বাজারে যে রেট, এই রেটে মাছ কেনা অসম্ভব দ্বারা। বড় স্টেশন পাইকারি বাজারে শনিবার ইলিশের সরবরাহ ছিল প্রায় 1000 মণ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নির্মাণের 16 মাসেও আমলাতান্ত্রিক জটিলতায় হস্তান্তর হয়নি সিলেট 250 শয্যার জেলা হাসপাতাল। এ নিয়ে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। পাল্টাপাল্টি অভিযোগ স্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের। হাসপাতালটির কার্যক্রম শুরু হলে ওসমানী মেডিকেলের উপর চাপ অনেক কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। 2020 সালের জানুয়ারিতে 6.98 একর জমির ওপর শুরু হয় 250 শয্যার সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ। 2023 সালের মে মাসে কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি হাসপাতালের কার্যক্রম। হাসপাতালটিতে রয়েছে 19 শয্যার আইসিইউ, 9 শয্যার সিসিইউ এবং 40টি ক্যাবিন সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। সহজেই মিলবে নানা বিভিন্ন পরীক্ষার সুযোগ। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নির্মাণের 16 মাসেও ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ। এমনকি তত্ত্বাবধায়ক নিয়োগের তাগিদ দেয়া হলেও বিভাগের কেউ আমলে নেয়নি। তো প্রথমেই যখন কাজটা ওনার পিডব্লিউডি যখন শুরু করে, তখন আসলে আমাদের কোনো সাথে কোনো সমন্বয় ছিল না। এখানেই সমস্যাটা হয়ে গেছে। এখন মন্ত্রণালয় যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা সেটা অবশ্যই সাদরে নিয়ে নেব। এ নিয়ে পাল্টা অভিযোগ গণপূর্ত বিভাগের। হাসপাতাল হস্তান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিলেও জবাব আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা হস্তান্তরের জন্য পত্রালাপ করেছিলাম, এর মধ্যে আমরা পত্র প্রেরণ করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর। তো ওনারা এখন পর্যন্ত কোনো জবাব আমাদেরকে দেননি। এখনো হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে, সরকারের অনুদানে হয়েছে, এটা যথাযথ সময় যাতে সার্ভিসটা জনগণ পায়। এই হাসপাতালটি অতি শীঘ্রই চালু করা হয়, যাতে সিলেটবাসীর দুর্ভোগ কমে। শিগগিরই হাসপাতালটির কার্যক্রম শুরু হলে ওসমানী মেডিকেলের উপর চাপ অনেক কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 24 সালে 18 আগস্ট আমাদেরকে প্রস্তাবটা আসছে। আমাদের কাছে আসার পর আমরা এটা কাগজপত্র ঠিক থাকে সেটা জনপ্রশাসনে পাঠাই। সম্মতি হলে তারপর আবার অস্থির সম্মতি হলে মন্ত্রী পরিষদ ক্যাবিনেটে যাবে। সেখান থেকে আসলে নন ক্যাডারের পদগুলো সৃজন হয়ে যাবে, আর ক্যাডারের জন্য আবার প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো। একজন নির্দিষ্ট অথরিটি তৈরি করে সরকার যদি দিয়ে দেন যে তার হাতে হাসপাতালটার দায়িত্ব দেওয়ার পরেই কিন্তু এই কাজগুলো আরো গতিশীল করতে হবে বলে আমি মনে করি। সিলেট জেলা হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে 87 কোটি টাকা। দ্রুত কর্মকর্তা পদায়নের মাধ্যমে সেবা কার্যক্রম চালুর দাবি সিলেটবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ভোরের সময়। আস্থা অর্জন করে পুলিশ বাহিনী জনগণের সত্যিকারের বন্ধু হতে চায়। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বাহিনীর মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের সব ইউনিট। লুট হওয়া অস্ত্রের 75% উদ্ধার হয়েছে। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে সংস্কার কাজ চলছে জানিয়ে মব জাস্টিস বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান আইজিপি। এর আগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ প্রধান। সফরে তার সঙ্গে ছিলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। মামলা ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশিং কাজ, সেবার কাজ, এটা নোবেল ডিউটি। এটা মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করার জায়গা থেকে আমরা বিচ্যুত হব না। আইনিভাবে আমাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু একটি বড় ক্ষমতা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ। কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি। মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না। নিরীহ নিরপরাধ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলা করলে আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না।
নেত্রকোনার সীমান্তবর্তী মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল বিজিবি। শনিবার জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুড়া বিওপির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ বিজিবির সমন্বয়ে চিকিৎসকরা সেবা দেন। কয়েক শত নারী পুরুষ বিনামূল্যের এ সেবা গ্রহণ করেন। দিনব্যাপী রোগী দেখার সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিতেই বিজিবির এমন উদ্যোগ বলে জানান সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বন্ধ হয়ে যাওয়া জুয়েল গেজ রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ শিগগিরই নতুন করে শুরু হবে জানালেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকা পরিদর্শন করে 6 মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের আশাবাদ জানান তিনি। বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ পুনরায় চালু করতে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। জাতিসংঘ অধিবেশনে ভারত পাকিস্তানের কথার লড়াই যেন চিরচেনা। এবারও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শেহবাজ শরীফ বলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে ইসলামাবাদ প্রস্তুত আছে। জবাবে জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান নিজেদের ধ্বংসাত্মক সিদ্ধান্তের জন্যই পিছিয়ে আছে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভারত পাকিস্তানের চিরচেনা দ্বন্দ্বের রেশ দেখতে পেল বিশ্ববাসী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া হুঁশিয়ারির কড়া জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। The world cannot be fatalistic about the continuation of violence on a large scale. জাতিসংঘের ভাষণে শেহবাজ শরীফ কাশ্মীরের সঙ্গে ফিলিস্তিনের তুলনা করে বলেছেন, কাশ্মীরের জনগণ গাজাবাসীর মতো নিজেদের স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছেন। জম্মু কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালন করতে চায় না ভারত। দেশটিতে ইসলামোফোবিয়া উদ্বেগজনক পর্যায়ে আছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আগ্রাসনের কঠোর জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলে দৃঢ় কণ্ঠে জানান দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। Like the people of Palestine, the people of Jammu and Kashmir too have struggled for a century for their freedom and right to self-determination. শেহবাজ শরীফের বক্তব্যের জবাবে পাকিস্তানকে দখলদার রাষ্ট্র বলে কটাক্ষ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যে দেশ অন্য দেশের জমি দখল করতে চায়, পুরো বিশ্বের সামনে সে দেশের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নীতি কখনোই সফল হবে না বলে সাফ জানিয়ে দেন জয়শঙ্কর। পাকিস্তান অবৈধ দখল করা অংশের দাবি ছেড়ে সন্ত্রাসবাদ পরিহার করলেই সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি। Pakistan's cross-border terrorism policy will never succeed. জয়শঙ্করের আগে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন পাকিস্তানকে জবাব দেন। পাকিস্তানের বিরুদ্ধে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে দেশটিকে সতর্ক করেন ভাবিকা। তিনি বলেন, যে দেশে মাদকের কারবার চলে তাদের কিভাবে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। The world can see for itself what Pakistan really is. মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। বছর গ্রীষ্মে ইতালির রাজধানী রোমে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন। 215 মিলিয়ন পর্যটক খরচ করেছেন প্রায় 62 বিলিয়ন ইউরো। ইতালি প্রবাসী বাংলাদেশিদের ভালো ব্যবসা হয়, বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি থেকে গ্রীষ্ম বিদায় নিলেও এখনো তার আবহাওয়া রয়েছে। রাজধানী রোমে এখনো আগের মতোই রয়েছে পর্যটকের আনাগোনা। জুন থেকে আগস্ট পর্যটকের ঠাসা থাকলেও এবার সেপ্টেম্বর জুড়েই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। 2023 সালের তুলনায় এবার 4% বেশি পর্যটক এসেছেন রোমে, যারা খরচ করেছেন 62 বিলিয়ন ইউরো। খাওয়া দাওয়ার পেছনেই তারা খরচ করেছেন 11.7 বিলিয়ন ইউরো। এতে রোম প্রবাসী বাংলাদেশি গ্রোসারি ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হয়েছেন লাভবান। এবছর ইতালিতে অনেক বিপুল সংখ্যক পর্যটক আসার কারণে আমরা যারা বাঙালিরা আছি, প্রবাসীরা যারা বিজনেসের সাথে রিলেটেড আছে, তাদের অনেক বেনিফিট হচ্ছে আর ইতিবাচক প্রভাব পড়ছে।
পরিষেবার গুণমান আর ঐতিহ্যের কারণে ঘোরার জন্য রোম শহরটিকে বেছে নেন পর্যটকরা। ভ্যাটিকান সিটির জুবিলি উপলক্ষে 2025 সালে যে 3,20,00,000 তীর্থযাত্রী ও পর্যটক আসার ধারণা করা হচ্ছে তার চেয়েও আরও অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। ভ্রমণ পিপাসুদের জন্য দিনটি উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে দেশগুলো রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। সাদা বালি, স্বচ্ছ পানি আর প্রাণবন্ত সামুদ্রিক জীবনের দৃশ্য দেখতে পর্যটকদের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে দেশটি। এই ড্রিম ডেস্টিনেশনে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিদিনই হাজারো বাংলাদেশি পর্যটকও মালদ্বীপে ঘুরতে আসেন। এবার বিশ্ব পর্যটন দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে #মালদ্বীপ মোমেন্টস 24 নামে এক প্রতিযোগিতার। পর্যটকরা মালদ্বীপে এসে নিজের ভ্রমণ অভিজ্ঞতা, ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে এই হ্যাশট্যাগের মাধ্যমে শেয়ার দিয়ে জিতে নিতে পারবেন রেডিসন ব্লু রিসোর্টে 4 রাত সম্পূর্ণ ফ্রি থাকার সুযোগ। এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপে ভ্রমণে আসা বহু বাংলাদেশি পর্যটক। এছাড়া দেশটি ভ্রমণে আসতে চাওয়া পর্যটকদেরও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তার একটা অফার দিয়েছে। অফারটা আসলে খুবই আকর্ষণীয়। 4 দিন থাকা এবং ফ্রি এয়ার ফেয়ার রয়েছে। এটা একটা ভালো বিষয়। এটা আসলেই খুবই দারুণ একটা সুযোগ। যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে চায় দেশ বিদেশে, তারা এখনই মালদ্বীপে আসতে পারে, এই কন্টেস্টে অংশ নিতে পারে। তাহলে তারা তাদের এই ভ্রমণের সাথে আরও 4 দিন এক্সট্রা একটা সুযোগ পেয়ে যাবে। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, মালদ্বীপ। এদিকে বৃষ্টিতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা ভেস্তে যাওয়ায় হতাশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনে খেলা শুরু হলে পিচ দীর্ঘ সময় কাভারে ঢাকা থাকায় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তিনি। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। গ্রিন পার্কে সব চেষ্টাই ব্যর্থ। বৃষ্টির বাগড়ায় হোটেলবন্দি ক্রিকেটারদের একদিনের ছুটি। সাকিব রোহিতরা মাঠে আসলেন ঠিকই, তবে দ্রুতই ফিরে যান টিম হোটেলে। জয় হার তো পরের আলোচ্য, আগে ম্যাচ মাঠে গড়ানো চাই। সারাদিন অপেক্ষার পর সেই খেলা না হওয়ায় যার পর্নাই হতাশ গোটা দল। টাইগার অধিনায়কও লুকাননি তার আক্ষেপ। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই, এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই, বাট খেলা হলে ভালো লাগতো। এখন পর্যন্ত প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তাতে বাংলাদেশ ভারত সমানে সমান। তবে টাইগারদের পক্ষে সেই পাল্লা ভারী করতে বাকি ব্যাটসম্যানদের কাছে বড় পার্টনারশিপ চাওয়া শান্তর। একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি 2টা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। তবে সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে তাও মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান। বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেট চলে যেতে পারে বোলারদের পক্ষে। উইকেট ভালোই ছিল। আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল, বাট আমাদের সামনে হয়তো ডে 3, ডে 4 যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট বলেই কানপুরে ইতিবাচক কিছু করতে চায় বাংলাদেশ, কিন্তু প্রশ্ন বৃষ্টি তা করার সুযোগ দেবে তো? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। হঠাৎ সাকিব আল হাসানের অবসরের ঘোষণা অবাক করেছে স্পিনার রিশাদ হোসেনকে।
তবে বোলিংয়ে দ্রুতই সাকিবের শূন্যতা কাটিয়ে উঠবে স্পিনাররা, বিশ্বাস এই লেগের। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-20তে বাংলাদেশ নামবে বলেও মন্তব্য করেন রিশাদ। মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আবহে টি-20 দলের অনুশীলন। আগের দিন রান না পাওয়ার আক্ষেপ মেটান মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই হটকেক রিশাদ মোস্তাফিজের বল বাউন্ডারি ছাড়ান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে 3 ম্যাচই হবে ফ্লাডলাইটে, সেখানে মানিয়ে নিতে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা। 3 মাস হয়েছে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়া বরাবরই ভয়ঙ্কর, তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। টি-20 বিশ্বকাপে বল হাতে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। সেই সুবাদে বিগ ব্যাশও দল পেয়েছেন। হোবার্ট হারিকেন্সে পুরো মৌসুম খেলতে না পারলেও সুযোগটা কাজে লাগাতে চান এই লেগি। জানান আইপিএল নিয়ে নিজের স্বপ্নের কথাও। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে হঠাৎই অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সতীর্থদের কিছুটা অবাকই করেছে। টি-20 সিরিজে সাকিবের শূন্যতা কাটাতে এরই মধ্যে লেগ স্পিনারদের নিয়ে কাজ করেছেন স্থানীয় কোচরা। সাকিবের শূন্যতা দল দ্রুতই কাটিয়ে উঠবে বিশ্বাস রিশাদের। সাকিব ভাই হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা। আগামী মঙ্গলবার ভারত যাবে টি-20 স্কোয়াডের সদস্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আজ ঘোষণা করা হতে পারে ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের স্কোয়াড। সাকিবের অবসর ঘোষণায় যে শূন্যতা এসেছে তা পূরণে 1.5 বছর পর এই ফরম্যাটে ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। বিশ্বকাপ ব্যর্থতায় তানজিদ তামিমের জায়গায় ওপেনিং পজিশনে লিটনের সঙ্গী হবেন পারভেজ ইমন। তানভীর ইসলামের ইনজুরিতে প্রথমবারের মতো মূল দলে ডাক পাচ্ছেন রকিবুল হাসান, বাদ যাচ্ছেন সৌম্য সরকার। ম্যাচ সিনারিও ফিটনেস ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাদা বলের স্কোয়াড। সবশেষ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসাটাই অবধারিত। সাকিব পরবর্তী যুগে পা রাখবে বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যাটিং শক্তিমত্তা বাড়ানোর পাশাপাশি স্কোয়াডে রাখতে হবে একজন বাড়তি স্পিনার। 1-এর ভেতর 2-এর শূন্যতা পূরণে 1.5 বছর পর আবারও ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সাদা বলের ক্যাম্পে ছিলেন না মিরাজ। আন্তর্জাতিক টি-20তে শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজে। ভারতের বিপক্ষে তার প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওপেনিং পজিশনেও এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ব্যর্থ বিশ্বকাপ কাটানো ওপেনার তানজিদ তামিম কাটা পড়তে যাচ্ছেন। এইচপির পর প্রস্তুতি ক্যাম্পে পারফরমেন্সের কারণে দলের প্রথম পছন্দ পারভেজ ইমন। জিসান আলমকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা জোরালো হলেও আপাতত অপেক্ষা বাড়ছে 19 বছর বয়সী এই টপ অর্ডারের। কারণটা মূলত লেফট রাইট কম্বিনেশন। ডানহাতি লিটনের সঙ্গী তাই বাঁহাতি ইমন। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জাকির আলীকে নিলে ভারত সিরিজের 15 জনের তালিকায় 9 জনের জায়গা কনফার্ম। অধিনায়ক শান্ত, ওপেনিংয়ে লিটন, মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আর লেগ স্পিনার রিশাদ। পেস ইউনিটে মুস্তাক শরীফুল, তাসকিন তানজিমও টি-20 স্কোয়াডের সঙ্গী। টেস্টে ভালো করলেও এই সিরিজে হাসান মাহমুদের থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচে ভালো করায় ফিরতে পারেন শামীম পাটোয়ারি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন আন্তর্জাতিক ম্যাচ। যদিও 15 জনের চূড়ান্ত তালিকায় কে জায়গা পাবেন তা নিশ্চিত নয়। সাকিব আল হাসান না থাকায় বাড়তি স্পিনার হিসেবে সুযোগ দেওয়ার কথা ছিল আরেক বাঁহাতি তানভীর ইসলামকে। তবে এই ক্রিকেটার ইনজুরিতে থাকায় সুযোগ পাচ্ছেন রকিবুল হাসান।
এশিয়ান গেমসের হিসেব বাদ দিলে এটাই তার প্রথম ন্যাশনাল টিম কল। ভারতের 3টি ভিন্ন ভেন্যুতে 3 টি-20 খেলবে টাইগাররা। শেষবার সেখানে খেলা 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। এবার কাউন্সিলরশিপ ফর্ম নিয়ে বাফুফে ভবনে হট্টগোল করেছেন বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করার, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে হট্টগোল। বাফুফেতে হাজির বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের অভিযোগ কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে অনিয়ম করছে ফুটবল ফেডারেশন। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও উমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। সংগঠকদের মাঝে ছিলেন ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি থেকে বহিষ্কৃত হওয়া মহিউদ্দিন বুলবুল। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তিনি। এক পর্যায়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। অভিযোগ আছে আবদ্ধ রুমে নিয়ে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতন করারও, যদিও তা অস্বীকার করেছেন অভিযোগ নিয়ে আসা সংগঠকরা। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যেভাবে কথা হয়েছে, তুষার সাহেব সাধারণ সম্পাদক, ওনার আন্তরিকতায় এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন। ফুটবলকে যেমনি তৃণমূলে ধ্বংস করা হয়েছে, সেই পায় তারা আবারও প্রহসনের নির্বাচন করার জন্য সভাপতি মহোদয়ের রুমে কিরণ বসে এই গুটিগুলো চলতেছে। আমরা জানতে চেয়েছি যে আমরা যে এগুলি পাই নাই, কোন প্রক্রিয়ায় দিলেন, আমাদের ডকুমেন্ট দেখাইতে পারেন। উত্তেজনার জেরে বাফুফে ভবনে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলে যান তারা। এদিকে বাফুফের কাউন্সিলরশিপ নিয়ে সংগঠকদের আনা অভিযোগের সত্যতা উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অপ্রীতিকর এই ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই ভিত্তিতেই কিন্তু তারা একটা কমপ্লেন করেছে। আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পুরো ঘটনা চলাকালীন বাফুফে ভবনে ছিলেন কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণ। সংগঠকরা চলে গেলে একই গাড়িতে করে ফুটবল ফেডারেশন ত্যাগ করেন তারাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।